লোভ ভালো নয়, বিপদ ডেকে আনে, ঠেলে দেয় মৃত্যুর দিকে। এখান থেকে পালা, পালা, এক্ষুনি পালা, না হলে। গোলুইয়ের মুখটাতে কিছুটা বেজার মুখে বসেছিল ইসমাইল চাচা। ইকবাল লগি ঠেলা থামিয়ে হালকা করে বসলো পাটার ওপর, মুখে হালকা হাসি নিয়ে বলল, কি হলো বলো তো চাচা, মুখখানা এমন প্যাঁচার মতো করে রেখেছো কেন? ইসমাইল চাচা খিঁচিয়ে উঠল। সাধে মুখ বেজার করে রেখেছি, তোকে এতবার মানা করছি শুনছিস না? ইকবাল, লোভ ভালো নয় রে, লোভ ভালো নয়, বিপদ ডেকে আনে। ইকবাল যেন একটু থমকে গেল, মুখের হাসিটাও মিলিয়ে গেল যেন। কিছুটা ভারী গলায় বলল, লোভ নয় গো চাচা, আমি সাহসে ভর করে যেতে চাইছি। শুনেছি সে গায়ের গাঙে জাল ফেললে জাল থেকে নাকি রূপো উঠে আসে। আজ পর্যন্ত কেউ ফিরেছে রূপ নিয়ে? বল তুই, ফিরেছে? ইকবালের চোয়াল কঠিন হলো। দৃঢ় স্বরে সে বলল, কেউ ফেরেনি, কিন্তু ইকবাল ফিরবে তুমি দেখে নিও চাচা। বেশি সাহস দেখাতে যাস না। ওই গাং মানুষ খাকি, মারা পড়বি তুই, মানুষ খাকি গাং। আমার কথাটা শোন, তোর বাপটাও জেদ করতে গিয়ে। কথাটা গিলে নিল ইসমাইল চাচা। ইকবালের চোখ দুটো যেন ধপ করে জ্বলে উঠল। উঠে দাঁড়ালো সে, লগিটা ধরল শক্ত মুঠোয়, তারপর নৌকোর মুখটা ঘুরিয়ে দিল। ইসমাইল চাচা হাঁ হাঁ করে উঠল। আরে আরে, করছিস কি? নৌকো এইদিকে ঘোরালি কেন? সামনেই মানিক চকের ঘাট, তোমাকে ওখানে নামিয়ে দেবো, তুমি চলতি নৌকা ধরে বাড়ি চলে যাও। বেলা পাগলামি করিস না ইকবাল, নৌকো ঘোরা, নৌকো ঘোরা। তুই কি একা যাবি নাকি সেখানে? দরকার হলে একাই যাব। তোর মাথা খারাপ হয়ে গেছে? যেখানে মানুষ দলে বেঁধে যেতে সাহস পায় না, সেখানে তুই একা যাবি? ইকবাল কোনো উত্তর দিল না, কঠিন মুখে লগিটা ধরে দাঁড়িয়ে রইল। ইসমাইল চাচা এক পলক ইকবালের মুখের দিকে তাকালো, নিজের উৎকণ্ঠা লুকিয়ে রেখে মৃদু স্বরে বলল, গাঙের দিকে চল, গাঙের দিকে চল, যা হয় দেখা যাবে, যা হয় দেখা যাবে, চল চল ইকবাল। ইকবাল তবুও মুখটা একটু কঠিন করে দাঁড়িয়ে রইল, ভাবল কিছু একটা। তারপর নৌকার মুখটা আবারও ঘুরিয়ে দিল। নৌকাটা একটু ক্যাঁচ ক্যাঁচ আওয়াজ তুলে এগিয়ে চলল সামনের দিকে। আবার বিকেল গড়িয়ে গেছে অনেক আগে, সন্ধ্যের ছায়া পড়েছে নদীর জলে। কাছেই কোনো একটা গাছে অজানা কোনো পাখি কর্কর শব্দ করে ডেকে উঠল। সেই ডাকে ইসমাইল চাচা একটু কেঁপে উঠল যেন। নৌকা এখন নদীর প্রায় মাঝ বরাবর চলেছে। জল এখানে বেশি, লগি ছুঁতে পারছে না নদীর বুকের মাটি। ইকবাল তাই লগি তুলে রেখে দাঁড় বাইতে শুরু করল। চাচা বড় হ্যারিকেনটা জেলে ঝুলিয়ে দিল ছইয়ের সামনের বাঁশটায়। তারপর পাটায় পড়ে থাকা জালটার ঘুঞ্চিগুলো একবার নেড়ে চেড়ে দেখল আনমনে। চারদিক যেন ভীষণ থমথমে এখন। শুধু ইকবালের দাঁড় টানার ছপাত ছপাত শব্দটা সেই নিস্তব্ধতায় দাগ টানছে। ইসমাইল চাচার মনে হলো এই থমথমে পরিবেশ যেন ভয়ঙ্কর কোনো ঝড়ের পূর্বাভাস। আরও একটু পরে জলস্রোত বেয়ারা হতে শুরু করলো, নৌকো দুলতে শুরু করলো ক্যাচ ক্যাচ আওয়াজ তুলে। ইসমাইল চাচা কিছুটা কাঁপা কাঁপা গলায় বলল, ইকবাল, দাঁড় শক্ত করে রাখ, সামনেই সুন্দরী গাং। ইকবাল কঠিন মুখে তাকালো সামনের দিকে, তারপর নৌকোটা কিছুটা পাড়ের দিকে ঠেলে দিল। বাতাসে ভারী জলু ভাব। ইকবালের নৌকোটা চলছে স্রোত কেটে সুন্দরী গাঙের দিকে। চাচা জালটা হাতে তুলে উঠে দাঁড়ালো। সামনে সুন্দরীর গাং, সেই গাঙের জলের উপর রূপোর ফসল ভেসে বেড়ায়। তুলে নিতে হবে জালে সেই ফসল। হঠাৎই ইসমাইল চাচা চিৎকার করে উঠল, ইকবাল, নাউয়ের মুখ ঘোরা, নাউয়ের মুখ ঘোরা। ইকবালও যেন কেমন চমকে গেল। ভয়ের একটা দৃষ্টি ফেলল ইসমাইল চাচার উপর। চাচা গলা উঁচিয়ে বলল, উই দেখ সামনে, উই দেখ। ইকবালের দৃষ্টি তড়িৎ বেগে ঘুরে গেল। একটু আগেও সে আনমনে থাকার জন্য আর ভারী জলো বাতাসের জন্য দৃষ্টি অস্বচ্ছ ছিল বলে খেয়ালই করেনি।
সুন্দরী গাঙে এই মুহূর্তে জলে ঘূর্ণি উঠেছে। সেই ঘূর্ণিতে পড়া মানে মৃত্যু নিশ্চিত। ঘূর্ণি পাক খেতে খেতে এগিয়ে আসছে তাদের দিকেই। চাচার ধমকটা আবারও শোনা গেল। কি হা করে দেখছিস ইকবাল? নৌকো পাড়ের দিকে ঠেল। ইসমাইল পেশির সমস্ত জোর ঠেলে দাঁড় বাইল। ইসমাইল চাচা জালটা পাটাতনে ছুঁড়ে ফেলে হাত লাগালো। আরো জোরে, আরো জোরে ইকবাল, আরো জোরে। ইকবাল দাঁড়টা দিয়ে পেশির সমস্ত শক্তি উজাড় করে জলে টান দিল। কিন্তু ঠিক তখনই পাড়ের দিক থেকে মহিলা কণ্ঠের একটা ডুকরে ওঠা কান্নার ঢেউয়ের মতো শব্দ ভেসে এলো আর আছড়ে পড়ল ইকবালের কানে। চোখেতে তাকালো ইকবাল সেদিকে। মৃদু আলোয় দৃশ্যমান হলো একটি বছর 25-26-এর মেয়ে নদীর ধারের ঝাঁকড়া গাছের নিচে দাঁড়িয়ে। ইকবালের মনে হলো মেয়েটির চোখের দৃষ্টিটা কেমন যেন, ঠিক সাধারণ মানুষের দৃষ্টির মতো নয়। এক মুহূর্তের জন্য সে যেন হারিয়ে ফেলল নিজের চেতনা। আর ঠিক তখনই চাচার ধমকের সুরে বলা কথাগুলো আছড়ে পড়ল ইকবালের কানে। কি হলো ইকবাল? থামলি কেনে? ডাঙার টান, ডাঙার টান ইকবাল। নৌকোটা ঝাঁকুনি খেয়ে এক পাক ঘুরে গেল। ইসমাইল চাচার শরীরটা নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল নৌকোর পাটার ওপর। ইকবালও টাল খেয়ে পড়ে যেতে যেতে কোনো রকমে সামলে নিল নিজেকে। নদীর জলে পাক খেয়ে ওই ঘূর্ণিটা তীব্র শোঁ শব্দ তুলে এগিয়ে আসছে। ইকবাল এক মুহূর্তের জন্য যেন পাথর হয়ে গেল। তার পা কাঁপছে। যে সাহসটা এতক্ষণ তার বুকে ছিল হঠাৎই উড়ে গেল। এক মুহূর্তের জন্য ইকবাল নদীর পাড়ের দিকে তাকালো। মেয়েটা এখনও দাঁড়িয়ে আছে। নৌকোটা ভয়ঙ্করভাবে দুলে উঠল। ইসমাইল চাচার শরীরটা পাটা থেকে গড়িয়ে গেল ছইয়ের দিকে। ইকবালের হাত থেকে ছিটকে পড়ে গেল দাঁড়। সে বুঝতে পারছে ভয়ঙ্কর ঘূর্ণিটা এক্ষুনি গিলে খাবে তাদের নৌকোটাকে। পাটার উপর পড়ে থাকা লগিটাকে তুলতে গেল, কিন্তু পারল না। টাল খেয়ে পড়ে গেল নৌকোর পাটার ওপর। পড়তে পড়তেই দেখল রূপলি মাছের ঝাঁকটাও পাক খেয়ে ঘুরছে ঘূর্ণিতে। বেশ কয়েকটা আছড়ে পড়ল নৌকোর পাটার উপর। ইকবাল আবার উঠতে গেল, কিন্তু তার আগেই ভয়ঙ্কর ঘূর্ণিটা লাট্টুর মতো শূন্যে উঠে পাক খেল। আর ইকবালদের নৌকোটাও চোখের পলকে আছড়ে পড়ল নদীর জলে। ইকবালের শরীরটাও পাক খেতে খেতে তলিয়ে গেল জলের তলায়। নদীর পাড়ের কোনো গাছে রাতচড়া একটা পাখি ডেকে চলেছে একটানা। কর্কশ ডাকটা যেন সুন্দরী গাঙে ধাক্কা খেয়ে ফিরে আসছে। ঝিরঝির বৃষ্টিটা শুরু হয়েছে আবার। বাতাসে জোলো ঠান্ডা ভাব। একটা রাতচড়া পাখির ডাক আর নদীর জলের বয়ে যাওয়া শব্দটা ছাড়া তেমন কোনো শব্দ আর নেই চারপাশে। ঠিক যেন মনে হচ্ছে বিশ্ব চরাচরে কোনো একটা জমাট নিস্তব্ধতা শুকনো কাদার মতো খটখটে হয়ে বিছিয়ে আছে। আর সেই নিস্তব্ধতাকে ভাঙতে চাইছে রাতচড়া পাখিটা। কাদা জলে মাখা একটা অচেতন দেহ শুয়ে আছে ঝাঁকড়া গাছটার কাছে। দেহটার বেশিরভাগ অংশটাই ডুবে আছে কাদা জলে। জেগে থাকা অংশটা নড়ছে মৃদু, অর্থাৎ এখনো সে জীবিত। ঠিক হাত কয়েক দূরেই জল কাদায় জেগে উঠল দুটো কাঁচের মার্বেলের মতো চোখ। কাদামাখা একটা মুখও জেগে উঠল কাদার মধ্যে। ধীর ভঙ্গিতে সেই দেহটা এগিয়ে এলো কাদায় নড়তে থাকা অপর শরীরটার দিকে। কাদার জলের মধ্যে দৃশ্যমান হলো কাঁটা কাটা দেহের চলমান অংশটা। নড়তে থাকা শরীরটার একদম কাছে এগিয়ে এলো ক্ষুধার্ত ভয়ঙ্কর প্রাণীটা। মুখটা হাঁ হলো তার। ধারালো দাঁতের শাড়িগুলো যেন অন্ধকারেও ঝিকিয়ে উঠল। প্রকাণ্ড হাঁ মুখটা গিলে খেতে চাইল নড়তে থাকা শরীরটাকে। আর ঠিক তখনই কেউ যেন ঝড়ের বেগে দেহটা তুলে নিয়ে সামনের জঙ্গলে অদৃশ্য হয়ে গেল। রাতচড়া পাখিটা আজ যেন পণ করেছে নদী আর তার সহচর জঙ্গলকে তার ডাক শোনাবেই। বায়না ধরা জেদি ছেলের মতো আবারও ডেকে চলেছে সে। ঝাঁকড়া গাছের নিচে শায়িত ইকবালের কাদামাখা দেহটা যেন সেই ডাকে নড়ে উঠল। একটু চোখ মিলল সে আলতো করে। পাখির করকরে ডাকটা তার কানের পর্দায় ধাক্কা দিচ্ছে গম গম করে, নাড়া দিচ্ছে তার চেতনাকেও। ধীর ভঙ্গিতে সে উঠে বসল। ঝাপসা অন্ধকারে সে উদ্ভ্রান্তের মতো দৃষ্টিপাত করল। বুঝতে চেষ্টা করল সে এই মুহূর্তে ঠিক কোথায়। চারিদিকে লম্বা লম্বা গাছের সারি আর ঝোপঝাড়। ঝাপসা অন্ধকারে উড়ে চলা জোনাকিদের দলকে মনে হচ্ছে ছোট ছেলের হাতে ধরা কোনো তারাবাজির ফুলকি। চারপাশের জোলো বাতাসে কেউ যেন ফিসফিসিয়ে বলে চলেছে কিছু।
ইকবাল কান পেতে শুনতে চাইল, কিন্তু সে ধরতে পারছে না যেন শব্দগুলো। তার ভেজা শরীরটায় কেমন যেন একটা কাঁপুনি ধরে গেল। কি করবে না করবে বুঝতে পারল না। আর ঠিক তখনই খক খক কাশির সাথে ঘর ঘরে একটা গলা ভেসে এলো। লোভ ভালো নয়, বিপদ ডেকে আনে, ঠেলে দেয় মৃত্যুর দিকে। ইকবালের কাঁপতে থাকা শরীরটা যেন ঝাঁকুনি খেয়ে গেল। ভীত দৃষ্টি খুঁজতে লাগলো ঘর ঘরে গলার অধিকারীকে। এদিক ওদিক দৃষ্টি ফেলল সে। ঝাপসা অন্ধকারে দৃশ্যমান হলো এক ছায়া মূর্তি। ইকবাল চোখ একটু বড় করে তাকালো। ছায়ামূর্তি যেন সুস্পষ্ট হলো একটু। একটা লোক ঝুঁকে বসে আছে সামনের ঝাঁকড়া গাছটার নিচে। গোটা দেহ চাদরে ঢাকা, এমনকি মুখটাও। শুধু অন্ধকারে জ্বলছে তার চোখ দুটো। দৃষ্টিটা আরও একবার কাঁপিয়ে দিল ইকবালকে। কাঁপতে থাকা ঠোঁট দুটো চিড়ে আপনা হতেই আশঙ্কাটা বেরিয়ে এলো। বাপরে, কি ভয়ঙ্কর দৃষ্টি! কোনো মানুষের এরকম দৃষ্টি হতে পারে? কিন্তু সব আশঙ্কা ছাড়িয়ে ইকবালের মনে জেগে উঠল একটাই প্রশ্ন, কে এই লোকটা? এরকম নির্জন জঙ্গলে এরকম অন্ধকারে কি করছে? এই লোকটাই কি তাকে বাঁচিয়েছে, নাকি কোনো ডাকাত দলের লোক? ইকবাল জানে একসময় এই এলাকা দস্যু বৃত্তির জন্য কুখ্যাত ছিল। নদী পথে যাতায়াত করত যেসব লোকজন, গায়ে জড়ানো চাদরটা ছোট ছেলের খেলনার মতো ছুঁড়ে ফেলে দেওয়ার মতো ছুঁড়ে দিল তার দিকে। তারপর একই রকম ঘর ঘরে গলায় বলল, এখান থেকে পালা, পালা, এক্ষুনি পালা, না হলে। কথাটা অসম্পূর্ণ রেখে এই লোকটা যেন ঝড়ের বেগে অদৃশ্য হয়ে গেল। ইকবাল এক মুহূর্তের জন্য পাথর হয়ে দাঁড়িয়ে রইল। শরীরের কাঁপুনিটা আবার ফিরে এলো তার। কাঁপা কাঁপা একটা হাতে তুলে নিল চাদরটা, তারপর ভেজা গায়ে জড়িয়ে নিল সেটা। কিন্তু চাদরটা গায়ে দিতেই কেমন যেন একটা গন্ধ গায়ে ঝাপটা মেরে গেল। গন্ধটা বড় অস্বস্তিকর। কি জানি কেন মাথার ভেতরটা কেমন যেন করছে তার। একটা চিৎকার কানে তরঙ্গের মতো ভেসে আসছে। ইকবাল, আরো জোরে দাঁত টান, আরো জোরে দাঁত টান ইকবাল। একটা ঘূর্ণি শোঁসো আওয়াজ তুলে যেন জেগে উঠল ইকবালের চোখের সামনে। আর ইকবাল ওইখানেই হাঁটু গেঁথে বসে পড়ল। হাউ মাউ করে কেঁদে উঠল সে। চাচা, চাচা, চাচা। শরীরটা যেন আবারও কেঁপে উঠল থরথর করে। ইকবাল একটা ঝাঁকুনি দিয়ে তুলতে চাইল শরীরটা, পারল না। চেতনা যেন আবারও ঘুমোতে চাইল। জঙ্গলের ভেজা মাটিতেই শুয়ে পড়ল সে। ভীষণ এক শ্রান্তি গ্রাস করল তাকে। চোখ দুটো ভারী হয়ে বুজে আসতে চাইল। আর সেই অবস্থাতেই কানে এসে লাগলো চুরির রিন রিন একটা শব্দ। কেউ যেন জঙ্গল টপকে তার দিকেই এগিয়ে আসছে সচকিত পদক্ষেপে। ইকবালের চেতন অবচেতনের গভীরে একটু একটু করে ডুবে গেল। আর সেই অবস্থাতে দেখতে পেল লালচে একটা অবয়ব ধীর পায়ে ভীষণ এক দৃষ্টি নিয়ে এগিয়ে আসছে তার দিকেই। আকাশে জমে থাকা মেঘটা সরতে শুরু করেছে। আলোর ফিকে একটা আবহাওয়া ছড়িয়ে পড়েছে জঙ্গল জুড়ে। যে পাখিগুলো বৃষ্টি ভেজা রাতে নিজেদের বাসায় গুটিসুটি দিয়ে রাত কাটার অপেক্ষা করছিল, তারা যেন ভোরের আলোর দেখা পেয়েই কিচিরমিচির শব্দে খুশি ছড়িয়ে দিতে লাগলো জঙ্গলের বাতাসে। কিন্তু ভীষণ খুশির উল্টো পিঠেই যে বিপদের বাসা। সে নিঃসারে এগিয়ে আসে ধারালো থাবা নিয়ে। শুধু যার জীবনে আসে সে বুঝতে দেরি করে ফেলে। ইকবালও তাই বুঝতে পারল না তার জীবনেও কত বড় বিপদ হিংস্র থাবা নিয়ে এগিয়ে আসছে। পাখির কিচিরমিচির শব্দটা কানে যেতেই চোখ খুলে গেল ইকবালের। চারিদিকে তাকাতেই চমকে উঠল সে। এটা তো ফাঁকা জঙ্গল নয়, একটা মাটির কুটির বলে মনে হচ্ছে। কিন্তু এখানে তাকে কে নিয়ে এলো? যত দূর তার মনে পড়ছে, সে চেতনা হারিয়ে জঙ্গলের মাটিতেই শুয়ে পড়েছিল। তাহলে তবে কি ওই রহস্যময় লোকটা তাকে এখানে তুলে নিয়ে এসেছে? এটা কি তারই কুটির? ঝাড়া দিয়ে উঠতে যাচ্ছিল, তখনই কানে এলো চুরির রিন রিন শব্দ। ইকবালের মনে হলো কেউ যেন এখানেই ছিল তার গা ঘেঁষে। ঝাড়া দিয়ে উঠতেই সে যেন দ্রুত পায়ে চলে গেল। ইকবালের এখন মনে পড়ছে
চেতনা হারানোর মুহূর্তেও সে কোনো এক মহিলাকে তার দিকে এগিয়ে আসতে দেখেছিল। হ্যাঁ, শুধু তাই নয়, সুন্দরী গাঙে যখন ঘূর্ণি উঠেছিল তখনও নদীর ধারে ঝাঁকড়া গাছের নিচে কোনো এক মহিলাকে দেখেছিল বিশেষ ভঙ্গিতে দাঁড়িয়ে থাকতে। ইকবাল বিড়বিড় করে বলল, কে মেয়েটা? বারবার আমার কাছেই বা আসছে কেন? কি চাইছে সে? কি চাইছে? উঠে পড়ল ইকবাল, বের হলো কুটির থেকে। বাইরে আলোর আভা ছড়াতে শুরু করেছে। অভুক্ত পেট খিদের জানান দিয়ে গেল। হাসি পেল ইকবালের। যেখানে মৃত্যু শিয়রে ঘাপটি মেরে দাঁড়িয়ে আছে সেখানে খাবারের কথা ভাবাও বিলাসিতা। হনহন করে হাঁটা দিল সে নদীর দিকে। যেমন করেই হোক এখান থেকে পালাতে হবে। কিন্তু কয়েক পা যেতেই থেমে গেল সে। বেশ কিছুটা দূরে একটা গাছের নিচে দাঁড়িয়ে আছে মেয়েটি। ইকবাল চিনতে পেরেছে এই মেয়ে সেই মেয়ে যে নদীর ধারে ঝাঁকড়া গাছের নিচে দাঁড়িয়ে কাঁদছিল। বুকের ভেতরটা গুড়গুড় করে উঠল তার। সে মনে মনে ঠিক করলো মেয়েটাকে অগ্রাহ্য করেই চলে যাবে নদীর দিকে, খুঁজবে যদি কোনো মাঝি বা নৌকোর খোঁজ পায়। তাই আবারও হনহন করে হাঁটা দিল। কিন্তু ঠিক মেয়েটার পাশ দিয়ে যখন পেরিয়ে যাচ্ছে তখনই মেয়েটা টেনে ধরল ইকবালের হাতটা। ইকবালের নাকে কেমন একটা পোড়া গন্ধ এসে ঠেকল। তার মনে হলো তার হাত দিয়ে এক মুঠো বরফের কুঁচি ছুটে গেল। রেনরেনে গলার আকুতিটা কানে তীরের মতো গেঁথে গেল তার। চলে যাচ্ছ কেন? তুমি চলে গেলে তো আমি আমার ছেলেটাকে আর খুঁজেই পাবো না। ছেলে? কোথায় তোমার ছেলে? ওই রাক্ষসটা কেড়ে নিয়েছে। কে রাক্ষস? ওই যে লোকটা। কথাটা শেষ হতেই ইকবাল দেখল সামনের জঙ্গল মারিয়ে আসছে কালকের রাতের সেই লোকটা। আর লোকটাকে দেখে মেয়েটা চোখের পলকে অদৃশ্য হয়ে গেল। লোকটা যেন এখন ভীষণ ক্রুদ্ধ। গড়গড়ে গলায় বলল, বললাম না, এখান থেকে চলে যা, এক্ষুনি চলে যা, না হলে তোর অবস্থাও হবে। লোকটা কথাটা অসম্পূর্ণ রেখেই আবার উল্টো দিকে বড় বড় পা ফেলে অদৃশ্য হয়ে গেল। শুধু জলো বাতাসে থেকে গেল একটা গন্ধ, বড় অস্বস্তিকর গন্ধ। গলা পচা দেহ থেকে যে গন্ধ বেরোয় অনেকটা তেমন। গন্ধটাকে এক প্রকার অগ্রাহ্য করেই হাঁটা দিল ইকবাল নদীর দিকে। সত্যিই তাকে পালাতে হবে। এ জায়গা শুধু ভয়ঙ্কর নয়, বড় গোলমেলে। বাতাসে মৃত্যুর গন্ধ পাচ্ছে যেন। নদীর ধারটায় এসে সে থামল। মুখটা হাঁ করে একটু দম নিল। স্থির এক দৃষ্টি নিয়ে তাকিয়ে রইল নদীর জলের দিকে। সকালের লালচে একটা আলো এসে পড়েছে নদীর জলে। সাধারণভাবে এ দৃশ্য মনে প্রশান্তি দেয়, কিন্তু ইকবালের মনে হলো লালচে আলো পড়া জলটা যেন এক বুক রক্ত মেখে ছুটে চলছে। হাজারো চিৎকার, আকুতি আর শিশুর কান্না যেন ভেসে বেড়াচ্ছে বাতাসে। ইকবালের শরীরটা যেন একটু নাড়াচাড়া খেল। তারপর মনে মনে বলল, আমার এরকম অনুভূতি হচ্ছে কেন? খালি পেটে বলে, নাকি কোনো ভয় বুকে বাসা বেঁধেছে? নিজের মনেই মাথা নেড়ে ভয়টাকে ঝেড়ে ফেলতে চাইল সে। স্থির দৃষ্টি আবারও ফেলল সামনে নদীর জলে। কেটে গেল অনেকটা সময়, কিন্তু কোনো নৌকোর দেখা পেল না সে। বাবার কথাও নয়। বহুকাল আগে থেকেই সুন্দরী গাং আর তার আশেপাশের জঙ্গলের পথ এড়িয়ে চলে মাঝি মাল্লা সহ সাধারণ মানুষ। এক সময় ছিল দস্যুদের ভয়। এখন তো আবার সুন্দরী গাং নিয়ে কত রকম গল্প মুখে মুখে ঘুরে বেড়ায়। এই গাঙে নাকি কোনো এক সুন্দরী বাস করে, কিন্তু কে এই সুন্দরী তা ইকবাল জানে না। জানার আগ্রহও দেখায়নি সে। গল্পটা নিছক গল্প বলেই মনে হয়েছিল তার, কিন্তু এখন তার দুর্বল মন যেন বলছে গল্পটা শুধুই গল্প নয়, গল্পের আড়ালে আছে বিশেষ কোনো ঘটনা। ইকবালের নাক দিয়ে হতাশার একটা শ্বাস বের হয়ে এলো আওয়াজ করে। কেন যেন তার মনে হয়েছিল কোনো চলতি নৌকোর সাথে দেখা হলেও হয়ে যেতে পারে। এখন যখন পাওয়া গেল না তখন বুকের আশঙ্কা গুঁড়ি মেরে উঠে গলায় আটকে গেল। এদিক ওদিক আকুল ভঙ্গিতে তাকালো সে, আর তখনই চোখে পড়ল তার কাছ থেকে হাত কয়েক দূরে কাদায় উল্টে পড়ে আছে একটা নৌকো। কাদায় ডুবে থাকার জন্যই হয়তো এতক্ষণ চোখে পড়েনি। এখন দেখতে পেয়ে ছুটে নামলো কাদার মধ্যে। উল্টানো নৌকোটা যেমন করেই হোক সোজা করতে হবে। শরীরের সমস্ত শক্তি উজাড় করে চেষ্টা করলো ইকবাল সেটাকে সোজা করতে। মুখ দিয়ে একটা আওয়াজ বের হয়ে এলো তার। ইকবালের মনে হলো তার পেশিগুলো ফেটে যাবে, তবু সে আপ্রাণ চেষ্টা করলো নৌকোটাকে সোজা করার। কাদা জলে আটকে গেছে পা। হঠাৎ ইকবালের গোটা শরীরে যেন কাঁপুনি খেলে গেল। সে
শিড় দাঁড়া দিয়ে ছুটে গেল বরফের কুঁচি। কাদার মধ্যে কেউ চেপে ধরেছে তার পা। থেমে গেছে ইকবালের হাত। হৃৎপিণ্ডটা লাফাচ্ছে কাটা মাছের মতো। ইকবাল পাটা ছাড়াতে চেষ্টা করলো, কিন্তু সেটা যেন কোনো এক সাঁড়াশিতে আটকে গেছে এখন। ইকবাল বুঝল, দু হাত দিয়ে চেষ্টা করলো পাটা ছাড়াতে, আর ঠিক তখনই একটা মানুষের অবয়বের অনুভূতি পেল সে। অর্থাৎ এই কাদা জলের মধ্যে কেউ আছে। ইকবালের পাটা ভীষণভাবে জড়িয়ে ধরেছে সে। প্রচণ্ড এক ঝাঁকুনি দিল পাটাকে, আর তারপর মনে হলো পাটা যেন কোনো এক খিলের ভেতর থেকে বের হয়ে এলো। ইকবালের গলায় আটকে থাকা দমটা আওয়াজ করে বের হয়ে এলো। কি করবে বুঝতে পারল না সে। আর ঠিক তখনই দৃশ্যটা চোখে পড়তেই কেঁপে উঠল শরীরটা। একটা শরীর ভেসে উঠেছে কাদা জলের ওপর। একটা শরীর, কাদা মাখা মুখটা একপাশে কাত হয়ে আছে, আর সেটাতে চোখ পড়তেই ইকবালের শরীরটা ঝাঁকুনি খেয়ে গেল। এগিয়ে গিয়ে জড়িয়ে ধরলে কাদা মাখা লোকটাকে। হাউ হাউ করে কেঁদে উঠলে সে। চাচা, চাচা, আমার জন্য। টেনে তুলল কাদা মাখা দেহটাকে। কেঁদে চলেছে ইকবাল তখনও। আমার বোকামির জন্যই তোমার এই অবস্থা হলো চাচা, আমায় ক্ষমা করে দাও। জলের স্রোতটা গণ্ড বেয়ে ঝরে পড়ল নিথর দেহটার ওপর। আর ঠিক তখনই ইকবালের কাঁধে শীতল একটা স্পর্শ লাগতেই সে চমকে উঠল। দেখল সেই মেয়েটা তাকে ইশারা করে সামনের কাদা জলের দিকে কিছু দেখাচ্ছে। ইকবালের মন এমনিতেই ভীষণ অশান্ত, তাই কিছুটা বিরক্তি বোধ করলো সে। কড়া স্বরে কিছু একটা বলতে যাচ্ছিল, কিন্তু তার আগেই মেয়েটা জোরের সাথে বলল, ওই কাদা জলে আরো অনেক আছে। ইকবালের মন কেঁপে উঠল। কি বলছে মেয়েটা? মৃদু স্বরে জিজ্ঞাসা করলো, আরো অনেক আছে? মানে মানে কারা আছে? ওই রকমই অনেকজন কাদা জলের নিচে আছে। ওই রাক্ষসটা সবাইকে ওখানে লুকিয়ে রেখেছে, আমার ছেলেটাকেও তো। ইকবাল দেখলো মেয়েটার ভারী গলাটা ভীষণ এক কষ্টে যেন বুঝে এলো। চোখ থেকে জল ছিটকে পড়ল তার। ইকবালের দু হাতে এখনও ইসমাইল চাচার নিথর দেহটা। বাবা মারা যাওয়ার পর এই ইসমাইল চাচাই তাকে আগলে রেখেছিল নিজের বুক দিয়ে। সুন্দরী গাঙে মাছ ধরার যে ভূত ইকবালের মাথায় চেপেছিল, সেখানেও তাকে একা ছেড়ে দেয়নি। আপনজন হারানোর কষ্ট তখন ইকবালের বুকে গুঁড়ি মারছে, তাই মহিলার সন্তান হারানোর কষ্টটা সে যেন দারুণভাবে উপলব্ধি করল। কিছুটা কঠিন স্বরে বলল, তুমি এখন যাও, আমি চাচার দেহটা কবর দেবার ব্যবস্থা করি, তারপর তোমার সন্তানের খুঁজে বের করার চেষ্টা করব। বলেই ইকবাল মুখ ঘুরিয়ে নিল। কিন্তু যদি মেয়েটার মুখে এক পলক দৃষ্টি ফেলতো তাহলে দেখতে পেত সেখানে ভয়ঙ্কর কিছু ফুটে উঠেছে। যে চোখ থেকে একটু আগেও জল ঝরে পড়ছিল, সেইখানে ভয়ঙ্কর কিছু খেলে বেড়াচ্ছে। ইসমাইল চাচার দেহটা নামিয়ে গিয়েছিল এক বুক কান্না নিয়ে সেই অগভীর কবরে। অবাধ্য জলের ফোঁটাগুলো কবরে চাদর জড়িয়েছিল। একটু পরেই সব কষ্ট, সব অস্বস্তি, সব ভয় ঝেড়ে ফেলে উঠে পড়েছে ইকবাল। এই চর ছাড়ার আগে আরও একটা কাজ যে তাকে করতেই হবে। ওই মহিলার হারানো ছেলেটাকে যেমন করেই হোক খুঁজে দিতে হবে। শুধু হারানো ছেলের জন্যই এই উন্মাদগ্রস্ত মহিলা এই চরে পড়ে আছে। আর এই পাগলামির জন্যই হয়তো সে বলছে তার সন্তান কাদা জলের মধ্যে আছে। ইকবাল বুঝল সে সন্তান আছে হয়তো এই চরের অন্য কোথাও, কিন্তু কোথা থেকেই বা এখানে এলো এই মহিলা? ভয়ঙ্কর কোনো এক গল্প আছে এর আড়ালে, সেটা ইকবাল দারুণভাবে বুঝতে পারছে। কিন্তু সেসব নিয়ে এখন মাথা ঘামিয়ে লাভ নেই। সব রকম চিন্তা ঝেড়ে ফেলে ইকবাল হনহন করে হাঁটা দিল। কিছুটা গিয়েই থেমে গেল সে। কোথায় খুঁজবে লোকটাকে? ঝড়ের মতো আসে আর ভোজবাজির মতো উবে যায়। এদিক ওদিক উৎসুক চোখ নিয়ে তাকালো। বুঝতে পারল না ঠিক কোন পথে এগোবে, কোন পথে গেলে নাগাল পাবে সেই রাক্ষসটার। আর তখনই সেই ঋণঋণে গলাটা কানে এলো। তাকে খুঁজতে হবে না, সে নিজেই আসবে। আমার সঙ্গে কথা বলতে দেখলে সে নিজেই আসবে। এমনিতেই ইকবালের মাথা এখন বিশেষ কাজ করছে না। তার উপর এই মহিলার কথায় যেন আরও ঘেঁটে যাচ্ছে সব। মহিলা যে কিছুটা উন্মাদগ্রস্ত তা যেন আরও স্পষ্ট হচ্ছে ইকবালের কাছে। তবুও কিছুটা কৌতূহল বসে জিজ্ঞেস করল,
তো তোমার নাম কি? এই নির্জন চরে কিভাবে এলে? মেয়েটা একবার এদিক ওদিক তাকালো, তারপর মৃদু স্বরে বলল, আমার নাম সুন্দরী, আমি রায়গঞ্জের বণিক। মেয়েটা হয়তো বলে চলল আরও কিছু, কিন্তু সেসব যেন ইকবালের কানে পৌঁছল না। সুন্দরী নামটাই তার যেন বুকে হাতুড়ি পেটাতে শুরু করলো। এই অভিশপ্ত নামটাই তো জেলেদের মুখে ঘোরে। এই মেয়েটাই কি তবে? না না, তা কি করে সম্ভব? সে তো বহু দশক আগের ঘটনা। এই সুন্দরী তাহলে অন্য কেউ। মেয়েটার শেষ কথাটায় ইকবালের চিন্তায় ছেদ পড়ল। ওই যে রাক্ষসটা আসছে, আমি যাই যাই। বলতে বলতেই উল্টো দিকের জঙ্গলে মিলিয়ে গেল, আর ইকবালের মনে হলো একটা ছাই ছাই গন্ধও যেন এতক্ষণ তাকে ঘিরে রেখেছিল। মহিলা অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে সেটা যেন অদৃশ্য হয়ে গেল। গন্ধটা পুরোপুরি মিলিয়ে যাওয়ার আগে হাজির হলো লোকটা। ইকবাল দেখল লোকটার চোখ মুখ যেন রাগে গনগন করছে। গনগনে রাগটা নিয়েই বলল, এখনো চলে যাসনি তুই? তুই কি মরতে চাস? মরতে চাস ওদের মতোই? ইকবালের ঠোঁটের কোণে একটা ধারালো হাসি খেলে গেল। হাসির রেশটা নিয়েই সে বলল, সুন্দরী ছেলেকে কোথায় লুকিয়ে রেখেছো? লোকটা থমকে গেল। গনগনে রাগটাও ডুবে গেল যেন। গলার পর্দা কিছুটা নামিয়ে এনে বলল, এসব নিয়ে কথা বাড়িয়ে সময় নষ্ট করিস না। এই চর ছেড়ে সুন্দরী গাঁ ছেড়ে চলে যা। যাবো তো বটেই, তবে আগে সুন্দরীর ছেলেকে তোমার কাছ থেকে উদ্ধার করি। বল রাক্ষস, কোথায় রেখেছিস তাকে? বলেই ইকবাল হাতের মুঠি নিয়ে টিপে ধরল লোকটার গলা। কিন্তু এ কি, এরকম অনুভূতি হচ্ছে কেন? মনে হচ্ছে গলা পচা একটা মৃতদেহ হাত দিয়ে টিপে ধরেছে সে। উৎকট গন্ধটা নাকে এসে ঝাপটা মারছে। ইকবাল কিছুটা ঝাঁকুনি খেয়ে পিছিয়ে গেল। খালি পেট অথবা পচা উৎকট গন্ধটার জন্য গা গুলিয়ে উঠল তার। মাথাটা ঝাঁঝা করতে লাগলো। মাটিতে বসে পড়ল ধপাস করে। চোখের সামনেটা যেন কেমন ধোঁয়া ধোঁয়া হয়ে এলো তার। কোনো রকমে নিজেকে সামলে নিল সে। বেড়বিড় করে বলতে চাইল কিছু, কিন্তু তা যেন তার গলাতেই আটকে গেল। রহস্যময় লোকটা মৃদু অথচ ভারী স্বরে বলল, যা, চলে যা, যা। এখনো বলছি যেমন করে হুক পালা। যা দেখছি সবই ভ্রম। আসলটা বড় ভয়ঙ্কর, বড় নিষ্ঠুর। ইকবালও এখন বোঝে এই সব কিছুর আড়ালে ভয়ঙ্কর কিছু আছে। তাই কিছুটা কঠিন গলায় বলল, আমায় বলো, কি গল্প লুকিয়ে আছে এইসবের আড়ালে? গল্প? গল্পই বটে, নিষ্ঠুর নির্মম এক গল্প। এই প্রথম ইকবাল লোকটাকে একটু ভেঙে পড়তে দেখল। নিজেকে থিতু করলো একটু ইকবাল। তারপর মৃদু স্বরে বলল, আমি শুনতে চাই, সব আমায় বলো। হ্যাঁ, কাউকে তো বলতেই হবে। কেউ তো সবটা জেনে যাক। এক মুহূর্ত চরম নিস্তব্ধতায় ভরে গেল চারপাশ। পাখির কলতানো স্তব্ধ। চপল কিশোর কিশোরী যেমন দাদু ঠাকুমার কাছে গল্প শোনার আগ্রহে হঠাৎ করে চুপ করে যায়, সুন্দরী গাঙের এই চরটাও যেন তেমনই হয়ে গেল এখন। লোকটা বলতে শুরু করলো, এই যে চরটা, এটার আগে নাম ছিল মাতানের চর। ভয়ঙ্কর দস্যু মাতান আর তার দলবল থাকতো এই চরের জঙ্গলে। মাতান দস্যুর মতো নিষ্ঠুর নির্দয় মানুষ খুব কম ছিল এই বাংলায়। এই গাঙের ধারে পাশ দিয়ে যাওয়ায় মাঝি মোল্লাদের সাহস হতো না। জেলেরা মাছ ধরা এক প্রকার ভয়েই বন্ধ করে দিয়েছিল। মানুষজন সন্ধে নামার আগেই গুরু নাম জপতে জপতে পেরিয়ে যেত পথ। এমনি একদিন ঘটল সেই ঘটনা। লোকটা থামল। ইকবাল উৎসুক মুখে তাকালো লোকটার দিকে। চারপাশের পরিবেশে এখনো যেন জমাট বরফ। ইকবালের কৌতূহলী চোখ এক মুহূর্ত খুঁজল সুন্দরী নামের মহিলাটিকে, কিন্তু কোথাও তোর দেখা পাওয়া গেল না। লোকটা আবারও বলতে শুরু করলো, মাতান দস্যু তার আস্তানায় সেদিন টাঙির ফলায় ধার দিচ্ছিল। এই সময় সেখানে এসে হাজির হলো খোঁড়া। খোঁড়া এই দস্যু দলের চোরের কাজ করত। মাতান টাঙির ফলায় ধার দিতে দিতে জিজ্ঞেস করলো, কিরে খোঁড়া,
কি খবর এনেছিস? টাঙির ধার দেওয়া এক মুহূর্তের জন্য থেমে গেল। চোখ দুটো চকচক করে উঠল যেন। বেশ কয়েকদিন তার কাজে ভাঁটা পড়েছিল, তাই খবরটা যেন বুকে নাড়া দিল তার। অভ্যেস মতো হুঙ্কার দিল, বিশু, ডিঙি নামাতে বল। সন্ধে নামার একটু পরেই নামলো তিনখানা ডিঙি। মাতান তার দল জানে কেমন করে অন্ধকারে নদীর জলে মিশে থাকতে হয়। একটু পরেই বেশ কয়েকটা সুসজ্জিত নৌকাকে নদীপথে আসতে দেখা গেল। নৌকার আলোর ছটা নদীর ঢেউয়ে দুলতে দুলতে এগিয়ে চলল সামনের দিকে। নৌকোগুলোতে তখন গান বাজনা চলছে, আর ঠিক তখনই ভয়ঙ্কর এক হল্লা থামিয়ে দিল তাদের। নৌকার যাত্রীরা দেখল অনেকগুলো ছায়ামূর্তি একটু একটু করে ঘিরে ধরছে তাদের। ছায়ামূর্তিগুলোর হাতে ধারালো অস্ত্রের ফলা মৃদু আলোতেও ঝিকিয়ে উঠছে যেন। বুঝলো মৃত্যু ফাঁদ ঘিরে ধরেছে তাদের। যাত্রীদের মধ্যে কেউ ভয়ে চিৎকার করে উঠল, দস্যু দল আক্রমণ করেছে, দস্যু দল আক্রমণ করেছে বলে পরিত্রাহী ডাক ছাড়তে লাগলো। কয়েকজন তৎক্ষণাৎ ভয়ে নদীর জলে ঝাঁপ দিল। মাথানের গলা অন্ধকারে গম গম শব্দে প্রতিধ্বনিত হলো। চালাক টাঙ্গে! নির্দেশ পেয়ে ছায়ামূর্তির মতো লোকগুলো লাফ দিয়ে নামলো সুসজ্জিত নৌকাতে। নৌকায় পুরুষ যাত্রীরা সঙ্গে থাকা বাঁশের লাঠিগুলো উঁচিয়ে বাধা দিতে চাইল, কিন্তু মাথানের দলের সামনে তার ঝড়ের সামনে পড়া খড়কুটোর মতো নিশ্চিহ্ন হয়ে যেতে লাগলো সব। রক্তে ভেসে যেতে লাগলো নৌকার পাটা। মাথান নিজে লাফ দিয়ে নামলো সেই নৌকাতে, যেটাতে করে সুন্দরী তার স্বামী আর 1 বছরের শিশুপুত্রকে নিয়ে চলেছিল গন্তব্যে। মাথানকে দেখেই সুন্দরী ভয়ঙ্কর আর্তনাদ করে উঠল। ভয়ার্ত চোখে সে তাকালো তার স্বামীর দিকে, কিন্তু সুন্দরীর স্বামী যতটা অর্থবান ততটা সাহসী ছিল না। দুর্বল এক প্রতিরোধ করতে চাইলে মাথানের ধারালো টাঙ্গির কোপের রক্তাক্ত দেহে লুটিয়ে পড়ল পাটাতনের উপর। মাতান কড়কড়ে গলায় বলল, স্বয়ং জম আমাকে ডরায়, আর তুই তো বলে আরো একটা ধারালো কোপ বসালো রক্ত ভেজা দেহটায়। দেহটা বার দুই ঝাঁকানি খেয়ে স্থির হয়ে গেল চিরদিনের মতো। মাতান চকচকে এক দৃষ্টি নিয়ে তাকালো সুন্দরীর দিকে। ভয়ঙ্কর এই ঘটনা যেন এই মুহূর্তে পাথর করে দিয়েছে তাকে। সে শুধু বোবা এক দৃষ্টি নিয়ে শিশুকুলে পাথরের মতো বসে রইল। মাতান সুন্দরীর গলায় ঝুলতে থাকা মোটা সোনার চেনটা এক হাঁচকাতে খুলে নিল, তারপর হুঙ্কার দিল, বাকি গয়নাগাটি খোল, রাখ এখানে। সুন্দরী যন্ত্রচালিতের মতো গয়নাগুলো রাখলো নামিয়ে। মাতান ততক্ষণে সুন্দরীর স্বামীর গলার চেন, হাতের আংটি খুলে নিয়েছে। সেগুলো বাকি গয়নার সাথে নিয়ে নৌকা থেকে চলে আসতে গিয়েও তার চোখ আটকে গেল সুন্দরীর কোলে শুয়ে থাকা শিশুটার উপর। তার গলায় লকেট দেওয়া মোটা সোনার চেন। হাত বাড়ালো সেই দিকে, কিন্তু সেটা ছোঁয়ার আগেই ভয়ঙ্কর গর্জনে পিছিয়ে গেল সুন্দরী। একদম ওটার দিকে হাত বাড়াবে না, ওই লকেটটা বাস্তু দেবতার, ওটা আমি নিতে দেবো না। মাতান দস্যু কোনোদিনই কারোর তর্জন গর্জন সহ্য করেনি। এই চর এই গাঙে সেই রাজা। সমস্ত হুঙ্কার, সমস্ত গর্জন একমাত্র সেই দিতে পারে। এটাই অঘোষিত নিয়ম। উল্টোটা এখানে ঘটেনি কখনো। আর আজ যখন তা ঘটল, তাও আবার এক প্রায় অবলা নারীর কাছ থেকে, তা যেন ঠিক নিতে পারল না মাতান। ভীষণ ক্রোধে সজোরে লাথি মারল সুন্দরীকে। একদম রোয়াবি নয়, যেটা চাইছি নিজেই দে, না হলে মা আর ছ্যাঁ দুটোকেই কেটে গঙ্গার জলে ভাসিয়ে দেব। সুন্দরী ছিটকে পড়তেই কোলের শিশুটাও ছিটকে পড়ে গেল বেশ কিছুটা দূরে পাটার উপর। তারও স্বরে কেঁদে উঠল শিশুটা।
মাতান কোনো কিছুই বিশেষ গ্রাহ্য করল না, এগিয়ে গেল ক্রন্দনরত শিশুটার দিকে। পাটাতন থেকে তুলে নিল শিশুটাকে, হ্যাচকা একটানে ছিঁড়ে নিল শিশুর গলার লকেট সহ চেনটাকে। শিশুটি ভয়ে আরো জোরে কেঁদে উঠল। মাতান ছেলেটাকে এক হাতে দোলাতে দোলাতে বলল, চল বেটা, মাতান দস্যুর ডেরায় থাকবি। দেখি দেখি কত গলার জোর হয়েছে তোর। বলেই পা বাড়াতে গেল, কিন্তু তার আগেই সুন্দরী ঝাঁপিয়ে পড়ল মাতানের পায়ে, চরম আকুতি নিয়ে বলল, ছেড়ে দাও ওকে, দয়া করো, ছেড়ে দাও ওকে, ছেড়ে দাও। তুমি এত নিষ্ঠুর হয়েও না, ভগবান তোমায় কখনো ক্ষমা করবেন না। ছেড়ে দাও, ছেড়ে দাও। মাতান সজোরে পা তুলতে চাইল সুন্দরীর উপরে আরো একটা লাথি কষিয়ে দেওয়ার জন্য, কিন্তু দুটো টলটলে চোখ, সিক্ত গাল আর কপালে থাকা অধর যেন সবকিছুই উল্টে পাল্টে দিল। পাটা সে নামিয়ে নিল। যে মুখে এতক্ষণ নিষ্ঠুরতা খেলা করছিল সেই মুখে কেউ যেন চাপা যন্ত্রণা ছাই রঙের একটা চাদর বিছিয়ে দিল। মৃদু স্বরে সে শুধু বলল, আমার পাটা ছাড়। সুন্দরী তবুও ছাড়ল না পাটা। তার চোখ থেকে জল ঝরে পড়ল মাতানের পায়ে। সেই অশ্রুবিন্দুর সাথে টাঙ্গির ফলা থেকে ঝরে পড়া কয়েক ফোঁটা টাটকা লাল রক্ত মিশে গেল। মাতানের বুক ঠেলে উঠে আসতে চাইল কয়েক বছর আগে সেই যন্ত্রণার রাতটা। দাঁত চেপে সংবরণ করল সেটা। সামনে তাকালো, দেখলো তার দল কাজ ছেড়ে নিজেদের নৌকায় উঠে পড়েছে। গমগমে গলায় ডাক দিল, ওরা অন্ধকার থেকে একটা প্রত্যুত্তর ভেসে এলো। হুকুম করুন সর্দার। মাথান ভাঙা ভাঙা গলায় বলল, বিশুকে বল ওকে যেন যত্ন করে ডেরায় নিয়ে যায়। আচ্ছা সর্দার। চারপাশটা হঠাৎ কোনো কারণেই যেন জমাট নিস্তব্ধতায় ভরে গেল। এমনকি যে ছেলেটা এতক্ষণ তারস্বরে কাঁদছিল সেও অদ্ভুত রকম চুপ করে গেছে। মাথান শিশুটিকে নিয়ে নিজের নৌকায় উঠল, তারপর এগিয়ে চলল চরের দিকে। সুন্দরীকে যতটা সম্ভব যত্নে তোলা হলো অপর একটা নৌকায়। মাতান তার দল ফিরতে শুরু করলো ডেরার দিকে। সুসজ্জিত নৌকাগুলোতে পড়ে রইল অনেকগুলো রক্ত ভেজা নিথর দেহ। গাঙের ঢেউ ভাসিয়ে নিয়ে চলল সেই নৌকা। আবারও অন্ধকারে ঢেকে গেল গাঙের চারপাশ। অন্ধকার জমাট হলো, কিন্তু কেউ কি বুঝলো সেই মুহূর্ত থেকেই ভয়ঙ্কর নিষ্ঠুর দ্রষ্টা মাতান মরতে শুরু করলো একটু একটু করে। কেটে গেল বেশ কয়েকটা মাস, পাল্টে গেল অনেক কিছুই। যে গাঙের জলে মাছেরা উপরে উঠে আসতে ভয় পেত তারা এখন লাফিয়ে খেলতে লাগলো। যে গাঙে ভেসে যেত রক্ত ছোপানো শরীর সেখানে এখন সূর্যের আলোর দেওয়ালি। যে মাতানের চরে পাখিরা ভয়ে ভয়ে ডাকত সেখানে এখন হারবাক্ত কিচির মিচির খুনসুটি। যে দৈত্যাকার গাছগুলো টাঙির ফলায় শান দেওয়ার শব্দ শুনে কেঁপে কেঁপে উঠত তারা এখন ভীষণ ভালোবাসায় একে অপরের গায়ে যেন লুটিয়ে পড়েছে। যে চরের পরিবেশ মৃত্যু পথযাত্রীর আর্তনাদ আর কান্নায় ভরে থাকত সেখানে শুধু এক ছোট্ট শিশুর খিলখিলে হাসি শোনা যায়। অবশ্য শিশু একটা নয়, দুটো। ভয়ঙ্কর নিষ্ঠুর মাতান দস্যুকে এখন যে কেউ দেখলে বলবে সেও ছোট্ট একটা শিশুর মতোই হয়ে গেছে। সুন্দরী ঠাঁই হয়েছে তার ডেরায়। মাতান সম্মানের সাথে রেখেছে তাকে। দূর থেকে প্রয়োজনীয় কথাটুকু শুধু বলে। সুন্দরী কখনো চুপ থেকেছে, কখনো চোখে ঝিঁকে উঠেছে প্রতিশোধের আগুন, কখনো গন্ড দিয়ে গড়িয়ে পড়েছে জল, কখনো সে ছুটে গেছে নদীর ধারে দু চোখে প্রত্যাশা নিয়ে হয়তো কেউ আসবে তাকে উদ্ধার করতে। কখনো আবার সারাদিন ডেরাতেই চুপ করে বসে থেকেছে। মাতান মাঝে মাঝে ভেবেছে নিজে ফিরিয়ে দিয়ে আসবে ওদের, কিন্তু ভাবনাটা বুকে দানা বাঁধার আগে দড়ি ছেঁড়ার মতো শব্দ শুনতে পেয়েছে সে। ইচ্ছেটা মরে গেছে তখনই। আজ অবশ্য মাতান একটু ব্যস্ত। একটা দোলনা বানাতে হবে। গাছের ডালগুলো আড়াআড়ি বাঁধতে বাঁধতে হঠাৎ তার বউ মালতীর কথা মনে পড়ে গেল। খুব মনে পড়ে গেল সেই অভিশপ্ত রাতটার কথা, যে রাতটা তার জীবন থেকে কেড়ে নিয়েছিল অনেক কিছুই, উপড়ে নিয়েছিল বুকের কলেজাটাকে। মাতান সেদিন সন্ধ্যের একটু পরে বের হয়েছিল তার দল নিয়ে।
বের হওয়ার মুখে থামতে হয়েছিল তাকে। মালতীর কাকুতি থামিয়ে দিয়েছিল তার পা। বারবার মালতী নিষেধ করেছিল তাকে ছেড়ে না যেতে। মাতান সেদিন মালতীর আকুতি অগ্রাহ্য করে দল নিয়ে বেরিয়ে পড়েছিল। মালও পেয়েছিল বিস্তার, কিন্তু হারিয়ে ফেলেছিল মালতীকে, হারিয়ে ফেলেছিল সদ্যজাত সন্তানকে। মালতী চলে গেছে, শুধু দিঘি জল ভরা সেই ভাষা ভাষা চোখ দুটো আজও রয়ে গেছে মাতানের বুকে। সেদিন নৌকায় সুন্দরের জল ভরা চোখ দুটো আবারও জাগিয়ে দিয়েছিল সেসবকে, যেগুলোকে মাতান এতদিন নিষ্ঠুরতা দিয়ে ঘুম পাড়িয়ে রেখেছিল। খবর আছে সর্দার, খবর আছে। ঘর ঘরে গলাটা কানে যেতেই পর্দায় যেন চির ধরল। পুরনো দিনে কখন যে হারিয়ে গিয়েছিল মাতান নিজেও বুঝতে পারেনি। মাতান চোখ তুলে দেখল খোঁড়া এসে দাঁড়িয়েছে কিছুটা উদাস ভঙ্গিতে। কিরে খোঁড়া, কি খবরের কথা বলছিস? খোঁড়া এতক্ষণ দ্বিধা দৃষ্টি নিয়ে তাকিয়েছিল মাতানের দিকে। কি খবর? কথাটা শুনে চোখ দুটো যেন ঝলমল করে উঠল। এলোমেলো দুপা এগিয়ে এসে বলল, সর্দার, জব্বর খবর আছে। ভালো মাল আসছে গানে, বিশুহারাদের খবর দি। মাতান এক পলক খোঁড়ার চকচকে মুখের দিকে দেখল, মৃদু গম্ভীর স্বরে বলল, না, ওসব আমি ছেড়ে দিয়েছি রে খোঁড়া। তা বলে কি হয় সর্দার? নাপিত যদি বলে যে চুল কাটবো না, বামুন যদি বলে পূজা আর্চা করবো না, তাহলে চলবে কেমন করে? আমি বলি কি? মাতান হাত তুলে থামিয়ে দিল খোঁড়াকে। একই রকম মৃদু গম্ভীর স্বরে বলল, তুই থাম এখন, ভগভগ করিস না। যা যা যা, আমার এখন মেলা কাজ পড়ে আছে, যা। খোঁড়া যেন এবার বেশ কিছুটা বিরক্তি বোধ করল। গলার পর্দা কিছুটা ছড়িয়ে বলল, কি এলেবেলে কাজে সময় নষ্ট করছো সর্দার? পরের বউ পরের ছেলে, দুদিনই বই তো নয়। আজ বাদে কাল এসে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে চলে যাবে। কথাটা কানে যেতেই ধপ করে জ্বলে উঠল মাতান। ভীষণ এক গর্জন ছেড়ে সে চেপে ধরল খোঁড়ার টুটিটা। আর একটা কথা বললে না, তোর টুটি ছিঁড়ে নেব আমি। ওই ছেলেকে মাতানের কাছ থেকে যে কেড়ে নিতে আসবে, তাকে কেটে ফেলবো আমি, কেটে ফেলবো তাকে। খোঁড়ার টুটিটা ছেড়ে দিল মাতান। হঠাৎ চড়ে যাওয়ার রাগটা থামতে চাইল না। নাক দিয়ে ফোঁস শব্দ করতে করতে সে আবার ফিরে গেল দোলনা তৈরির কাজে। খোঁড়া এক মুহূর্ত দাঁড়িয়ে রইল ওখানে, তার চোখের কোণে জল চিকচিক করছে। হরি, ভোলা, বিশু সবাই মাতানকে ছেড়ে গেলেও খোঁড়া কখনো ছেড়ে যায়নি তাদের সর্দারকে, যেতেও না হয়তো কোনোদিন। কিন্তু যে সর্দার তার গায়ে মাছি পর্যন্ত বসতে দিত না, সেই সর্দার কিনা তার টুটি পর্যন্ত না, এ বড় কষ্টের তার কাছে। ভারী একটা স্বরে সে বলল, আমি আসছি সর্দার, বুঝেছি খোঁড়াকেও এবার যেতে হবে। তবে একটা কথা বলি, ওরা কিন্তু দল বেঁধে আসছে তোমাকে ধরতে সর্দার। আর খোঁড়ার খবর কখনো ভুল হয় না। ভালোবাসা তার যে কোনো অঙ্গীকারই হোক, মানুষকে হয়তো অন্ধই করে রাখে। তাই মাতান দেখতেই পেল না চরের মাটিতে ঝরে পড়ল কয়েকটা জলের ধারা নীরবে। 10 বছরেরও বেশি সময় সঙ্গীর দড়ি ছেঁড়ার শব্দ তার কানে পৌঁছালো না। দোলনা তৈরি করতে লাগলো সে নিজের মনে। যত তাড়াতাড়ি সম্ভব সেটা তৈরি করতে হবে তার ছেলের জন্য। সেদিন মাঝরাতে বাড়াবাড়িটা হলো। সন্ধ্যের পর থেকে নরম শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছিল। রাত বাড়ার সাথে সাথে বাড়তে লাগলো সেটা। হাতে পায়ে খিঁচুনি শুরু হলো। সুন্দরী কেঁদে উঠল ডুকরে। কিছু করো, কিছু তো করো ডাক্তার, বলতে কিছু তো ডাকো, কিছু করো। মাতান এতক্ষণ চরম এক অস্বস্তি নিয়ে পায়চারি করছিল, কিন্তু এখনই সে সিদ্ধান্ত নিল। নিজের মনে বিড়বিড় করে বলল, না, যা হয় হোক, যেতে আমাকে হবেই। দ্রুত তৈরি হতে লাগলো সে। ঠিক যেভাবে সে আগে দল নিয়ে দস্যুবৃত্তি করতে যেত, ঠিক সেভাবেই সাজালো নিজেকে। কালো পোশাক, কপালে লাল সিঁদুরের তিলক, চোখে সুরমা।
ধরাচুরো সম্পূর্ণ হলে প্রায় অচেতন শিশুর দেহটাকে পুটুলিতে জড়িয়ে তুলে নিল কোলে। এক হাতে ধারালো টাঙি, কুপির মৃদু আলোতেও যেন টাঙির ফলাটা বিদ্যুতের মতোই ঝলসে উঠল। যেন সে বলতে চাইল মাতানের টাঙিতে এখনো মরচে পড়ে যায়নি, তাতে আগের মতোই ধার আছে। মাতান পা বাড়ালো। সে যাবে জবন বুদ্ধির কাছে, তাকে লোকে ধন্বন্তরী বলে। পেছন থেকে সুন্দরীর ভাঙা গলাটা ভেসে এলো কানে। ওকে নিয়ে যেও না, সব তো কেড়ে নিয়েছো, ওকে কেড়ে নিও না। মাতান এক পলক দেখল সুন্দরীকে। সেই এক বুকে হাকুর বাকুর তোলা দৃষ্টি, সেই টলটলে দিঘির মতো চোখ। মাতান যেন এক মুহূর্তের জন্য এলোমেলো হয়ে গেল। তারপর নিজেকে দ্রুত গুছিয়ে নিয়ে বলল, আমার উপর বিশ্বাস রাখো, ওর কোনো ক্ষতি আমি হতে দেব না। আমি ওকে বুদ্ধির বাড়ি নিয়ে যাচ্ছি। সুন্দরী যেন বিশ্বাস করল না কথাটা। মাথা নাড়াতে নাড়াতে বলল, না, তুমি মিথ্যে বলছো। তুমি কাউকে বাঁচাতে জানো না, তুমি শুধু মারতে জানো। তুমি বদ্যি এখানে রাখো, এখানে এখানে। মাতানের মনে হলো কেউ যেন ভোঁতা একটা ছুরি দিয়ে কাটতে চাইছে তার হৃৎপিণ্ডটাকে। মৃদু ভারী স্বরে শুধু বলল, পাগলামো করিস না। আরে বাচ্চাটার অবস্থা ভালো নয়, আমায় এক্ষুনি ওকে বুদ্ধি বাড়ি নিয়ে যেতে হবে। সুন্দরী দ্রুত বেগে মাতানের সামনে এলো, ঝটকা দিয়ে সরিয়ে দিল বুকের কাপড়, দু হাতে জড়ো করে বলল, কি নেবে নাও, নাও, সব নাও, শুধু আমার ছেলেটাকে। কথাটা শেষ হওয়ার আগেই সুন্দরীর গালে সজোরে একটা চড় আছড়ে পড়ল। সুন্দরী ছিটকে পড়ল মেঝেতে। মাতান গনগনে গলায় বলল, হ্যাঁ, নিজেকে সংযত কর। মাতান দস্যু হতে পারে, নারী লোভী রাক্ষস নয়। বলেই পলক বেগে সামনের অন্ধকারে অদৃশ্য হয়ে গেল। আলুথালু পোশাকে এক মা এক বুক ভয় আর দু চোখ ভর্তি কান্না নিয়ে পাথর হয়ে বসে রইল শূন্য চরের মাটিতে। মাতান যতটা সম্ভব দ্রুত পৌঁছালো নদীর ধারে, যেখানে রাখা আছে তার নৌকা। একদিন এই নৌকাতে করে সে গাঙের জলে ভেসে বেড়াতো, কারোর জীবন কেড়ে নিত নিষ্ঠুর হাতে। আর আজ সে ভেসে চলেছে একতাল মাংসের ফুরিয়ে আসা প্রাণটাকে ফিরিয়ে দিতে। মাতার নৌকাটা নিয়ে সোজা পথ ধরল না। সেও জানে খোঁড়ার খবর ভুল নয়। গাঙের পথে নিশ্চয়ই কোনো ফাঁদ পাতা হচ্ছে অগোচরে তাকে ধরার জন্য। কালীচক ঘাটের দিকে কিছুটা এগিয়ে গেল, তারপর বাঁয়ের বাকি পথটা ধরল সে। এক হাতে টাঙি আর অন্য হাতে চেপে ধরে আছে শিশুটাকে বুকে। মাতানের মনে হলো তার বুকে যেন গরম লাভা স্রোত বয়ে যাচ্ছে। যেদিন সদ্যজাত সন্তান আর তার মালতীকে হারিয়েছিল, সেদিন ঈশ্বর নামক অস্তিত্বকে চিরতরে অগ্রাহ্য করেছিল মাতান। শক্ত মুঠোয় টাঙি ধরে নিজেই নিজেকে যমরাজে পরিণত করেছিল। কিন্তু আজ নরম মাংসের তপ্ত তলটাকে বুকে জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, ঈশ্বর, ঈশ্বর, ওকে রক্ষা করো, ঈশ্বর, ওকে রক্ষা করো। কিন্তু আজ যেন ছোট শিশুটাকে দেখে তার ঠোঁট খুলতে চাইল, শুধু সাহস পাচ্ছিল না খোলার। চিকিৎসা শেষ হলে মাতান ফিরতে শুরু করলো। মনের ভারী ভাবটা পাতলা হতে শুরু করেছে। জবন বুদ্ধির একটা দাওয়াই মন্ত্রের মতো কাজ করে গেছে। শিশুটির গায়ের তাপ নেমেছে অনেকটাই, খিঁচুনিটাও চলে গেছে পুরোপুরি। আজ ভীষণ হালকা লাগছে মাতানের। কিন্তু মনের যে খণ্ডে ভালো লাগা স্রোত বইছে, ঠিক তার নিচেই বইছে চাপা কষ্টের একটা স্রোত। সে সিদ্ধান্ত নিয়েছে সুন্দরী আর ছোট্ট শিশুটিকে ফিরিয়ে দেবে। কাল সকালের আলো ফুটলেই ফিরিয়ে দেবে। কোনো উপায় আর তার হাতে নেই। এখানে থাকলে ওরা দুজনেই মারা পড়বে, আর মাতানের মতো জীবন কাটাতে পারবে না। তাই বুকে পাথর রেখে জীবনের ঝুঁকি নিয়ে সে করবে কাজটা। বুকে জড়িয়ে থাকা শিশুটা একটু নড়ল, যেন কেমন যেন একটা ঢেউ উঠল মাতানের বুকে। সে ঢেউ বড় আনন্দের, সে ঢেউ ভীষণ কষ্টের। দাঁতে দাঁত চেপে মাতান দাঁড় পাইতে শুরু করলো। কিন্তু হঠাৎ একখণ্ড বিদ্যুৎ যেন মাথায় আছড়ে পড়ল তার। ডান দিকের অন্ধকারে একটা কালো বিন্দু দেখা গেল। দাঁত টানা বন্ধ করে চোখ বড় করে তাকালো সামনের অন্ধকারের দিকে।
যেদিকে আলোর একটা রেখা ফুটে উঠেছিল একটু আগেই। মাতানের মনে হলো কারা যেন নিঃশব্দে এগিয়ে আসছে। বাতাসে তাদের আসার শব্দ শুনতে পাচ্ছে সে। দাঁড় ছেড়ে পাটার উপরে রাখা টাঙ্গিটা শক্ত মুঠোয় ধরল সে। প্রায় নিঃশ্বাস বন্ধ করে অপেক্ষা করল। একটু পরেই বুঝতে পারলো খোঁড়ার খবর আর অনুমান দুটোই নির্ভুল। একটা নৌকা নিঃশব্দে অন্ধকারে মিশে তার দিকে এগিয়ে আসছে। মাতান শিশুটাকে আরো শক্ত করে বুকে জড়িয়ে ধরে শরীরটা টান টান করে দাঁড়ালো। আর একটু পরেই অদূরে জ্বলে উঠল তীব্র একটা আলো। বেঁধে আসছে সুন্দরী আর তার ছেলেকে উদ্ধার করতে। বেশ কয়েকটা সপ্তাহ ধরেই তারা যে খুঁজে নেমেছে তা মাতান জানে। খোঁড়াই সে খবর দিয়েছিল। কোনোভাবে তারা জানতে পেরেছে সেই রাতে সুন্দরী আর তার ছেলে মারা যায়নি। দস্যু মাতান তাদের নিজের চরেই নিজের ডেরায় আটকে রেখেছে। তাই দলবল নিয়ে তৈরি হয়ে নেমেছে। সুযোগ খুঁজছিল তারা, সুযোগ পেয়ে গেছে। কিন্তু মাতান ভীরু নয়। 5-10টা লোককে কাবু করা তার কাছে কোনো ব্যাপার নয়। কিন্তু তার সব সাহস যে এখন ওই বুকে জড়িয়ে থাকা নরম মাংসের তালের জিম্মা রাখা আছে। একবার ভাবল শিশুটিকে ফিরিয়ে দেবে তাদের হাতে, সুন্দরীর খোঁজও তাদের দিয়ে দেবে। কিন্তু পরক্ষণে মনে হলো এরা যদি সুন্দরী শ্বশুরবাড়ির লোক না হয়। তাছাড়া সে সুন্দরীকে কথা দিয়েছে তার শিশুকে তার কোলে ফিরিয়ে দেবে। তাই মাতান সিদ্ধান্ত নিল উল্টো দিকে নৌকার মুখ ঘোরাবে। এখান থেকে যত দ্রুত সম্ভব চলে যাবে। কিন্তু সিদ্ধান্ত কার্যকরী হওয়ার আগেই দেখল দুজন লাফ দিয়ে নৌকায় উঠেছে। নৌকাটা দুলে উঠল ভীষণভাবে। আর কেউ কিছু বোঝার আগেই কোনো এক প্রতিক্রিয়ায় যেন মাতানের হাতের টাঙে বিদ্যুৎ থেকে খুব বসালো দুজনের শরীরে। দেহগুলো রক্তের চাদরে শুয়ে পড়ল। মাতানের বুকে জড়িয়ে থাকা শিশুটা কেঁদে উঠল। মাতান বিড়বিড় করে বলল, ভয় নেই রে বেটা, তোর বাপ যতক্ষণ জিন্দা আছে কোনো ভয় নেই। আরো একজন লাফ দিয়ে নৌকায় উঠল। মাতান মুখে একটা আওয়াজ ছেড়ে চালিয়ে দিল টাঙ্গিটা। ওরে গাধার দল, মাতানের টাঙ্গের ফলায় এখনো মরচে পড়েনি। লোকটার মুন্ডুটা ধর থেকে ছিন্ন হয়ে পড়ল নদীর জলে সশব্দে। আক্রমণকারী নৌকাটা পিছুতে শুরু করলো ধীরে ধীরে। আলোর রেখাটা অন্ধকারে পুরোপুরি মিলিয়ে যেতে টাঙ্গিটা আবার পাটায় নামিয়ে রাখলো। আটকে থাকার দমটা আওয়াজ করে বের হয়ে এলো তার। দাঁতটা তুলে নিল নিঃশব্দে। ছপ ছপ জল কেটে মাতানের নৌকায় গিয়ে চলল চরের দিকে। কিন্তু চর থেকে মাত্র কয়েক হাত আগে একটা বল্লম অন্ধকার ফুঁড়ে এসে মাতানের কাঁধের পাশ দিয়ে বেরিয়ে গেল। একটা দল তখনও অন্ধকারে অদৃশ্য হয়ে গেলেও আরো একটা দল চরের ধারে অপেক্ষা করছিল তার জন্য। আজ এরা মরিয়া হয়ে আছে তাকে ধরার জন্য, তাকে মারার জন্য। হয়তো তারা ভেবেছে মাতানকে না মারতে পারলে সুন্দরী আর তার ছেলেকে উদ্ধার করা যাবে না। তাই মরণ বুহ রচনা করেছে নদীপথে। মাতান টাঙিটা তুলে নিল আবার। বুকে জড়িয়ে থাকা নরম মাংসের তালটা নড়ে উঠল। হয়তো আবার কেঁদে উঠবে এক্ষুনি। মাতান চোয়াল কঠিন করল, গমগমে গলায় হুঙ্কার দিল, ওরে কাপুরুষের দল, অন্ধকারে লুকিয়ে না থেকে সামনে আয়। দেখি দেখি মায়ের কত দূর। কথা শেষ হওয়ার আগেই আরো একটা ধারালো বর্ষা অন্ধকার থেকে ঝড়ের বেগে এসে মাতানের কাঁধ ফুঁড়ে বেরিয়ে গেল। রক্ত চলকে উঠল, শরীরটা ঝাঁকুনি খেয়ে গেল আর নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে গেল কাদা জলে। নদীর স্রোত ভাসিয়ে নিয়ে গেল বুকে জড়িয়ে থাকা শিশুটাকে। মাতানের রক্ত ভেজা শরীরটা আটকে গেল কাদা জলে। বাইরে তখন আক্রমণকারীদের কলরব।
আর মাতান তখন পাগলের মতো কাদা জলের ভেতরে খুঁজে চলেছে সেই নরম মাংসের তালটাকে। কেটে গেল আরো কয়েকটা মুহূর্ত। মাতান উঠে এলো কাদা জল থেকে। গোটা শরীরে চাদর, আর সেই চাদরের তলা দিয়ে গড়িয়ে নামছে রক্তের স্রোত। আক্রমণকারী দলটা ফিরে গেছে। মাতান শূন্য এক দৃষ্টি নিয়ে তাকালো সামনের অন্ধকারে। গাঙের ঢেউ নিজের বেগে ছুটে চলেছে, আর সেই ঢেউ ভাসিয়ে নিয়ে চলেছে মাতান নামক কোনো এক দস্যুর অস্তিত্বকেও। কাঁধের ক্ষতের সব যন্ত্রণা ভুলে হাঁটু গেড়ে বসে পড়ল মাতান। বুক চাপড়ে গলা ফাটিয়ে কেঁদে উঠল। মাতানের কান্না গাছে গাছে ধাক্কা খেয়ে ফিরতে লাগলো গোটা চর জুড়ে। কতটা সময় যে কাটলো কে জানে। মাতান উঠে দাঁড়ালো। রক্ত এখনো গড়িয়ে চলেছে। বুক ফাঁকা, শরীর কাঁপছে তীর তীর করে। কাঁপতে থাকা শরীরটা নিয়ে ফিরল ডেরায়। ডেরার মুখেই কঠিন মুখে দাঁড়িয়েছিল সুন্দরী। মাতানের কাদামাখা শরীরটাকে এক পলক দেখল সে। কঠিন গলাতেই বলল, আমার ছেলে কোথায়? মাতান মৃদু নরম স্বরে বলল, আমার কথা শোনো, ওরা কথা শেষ হওয়ার আগে সুন্দরীর কোমরে লুকিয়ে রাখা কাটারিটা তীব্র বেগে চালিয়ে দিল মাতানকে লক্ষ্য করে। মাতান শরীরটা সরিয়ে নিতে গেল, কিন্তু কাঠারির ধারালো প্রান্তটা চিরে দিল মাতানের বুকটা। রক্ত ফিনকি দিয়ে গড়িয়ে পড়ল। মাতানের শরীরটা ঝাঁকুনি খেয়ে পড়ে গেল মাটিতে। কাটারির আরো একটা কোপ বসে গেল মাতানের চওড়া ছাতিতে। একদলা রক্ত ছিটকে এসে লাগলো সুন্দরীর মুখে। মাতানের মুখ দিয়ে চাপা যন্ত্রণার একটা আওয়াজ বের হয়ে এলো। সুন্দরী কাটারিটা ছুঁড়ে ফেলে দিয়ে ধরল মাতানের একটা হাত। হিড় করে টেনে নিয়ে চলল মাতানের নিস্তেজ শরীরটাকে। হিংস্র ভঙ্গিতে গনগনে গলায় বলল, ওরে রাক্ষস, তুই আমার স্বামীকে মেরেছিস, আজ আমার ছেলেটাকেও তুই নদীর কাদা জলে পুঁতে দিয়ে এলি। তোর মতো রাক্ষসের মৃত্যুর থেকেও নির্মম কিছু হোক। প্রাণবায়ু একটু একটু করে নিঃশেষ হয়ে আসতে লাগলো মাতানের। চোখের সামনে ধোঁয়া ধোঁয়া ভাবটা ঘন জমাট হতে লাগলো। আর ঠিক তখনই মাতান বুঝে আসা চোখে দেখতে পেল তার আস্তানাটা দাউ দাউ করে জ্বলছে। আর সেখান থেকে মহিলা কণ্ঠের মৃত্যু আর্তনাদ ভেঙে খান খান করে দিচ্ছে রাতের নিস্তব্ধতাকে। লোকটা থামল। ইকবাল তখনও যেন ডুবেছিল কোনো এক ঘোরে। তার মনে হলো তাদের গাঁয়ে মেলার মাঠে সাদা পর্দা খাটিয়ে যে সিনেমা দেখানো হয়, সেরকমই কোনো এক সিনেমার দৃশ্য যেন তার সামনে ঘটে গেল। লোকটা একটু শ্বাস ছাড়ল, মৃদু স্বরে বলল, মাতানের দেহটা নদীর ধারে চড়ে পড়ে থাকলো। বিষাক্ত কীট বাসা বাঁধল দেহে। দেহটাও কোলে পচে মিশে গেল মাটিতে। সুন্দরী নামক মহিলা পুড়ে ছাই হয়ে গেছে। শুধু তাদের অতৃপ্ত আত্মা অভিশাপ হয়ে জেগে রইল এই চরে। লোকমুখে তাই এই চরের নাম হয়ে গেল সুন্দরী গাঙের চর। চলে যাও ওই চর ছেড়ে, না হলে সে নিষ্ঠুর নির্মম মৃত্যু তোমাকেও দেবে। ইকবাল উঠে পড়ল। কেমন যেন একটা সনসন বাতাস বয়ে গেল চর জুড়ে। লোকটার গায়ে জড়ানো চাদরটা সরে গেল সেই হাওয়ায়। ইকবাল দেখল
লোকটার ছাতি জুড়ে চওড়া রক্তের দাগ। লোকটা দ্রুত চাদর দিয়ে ঢেকে নিল শরীরটা। তারপর কিছুটা ধমকের স্বরে বলল, যাও যাও, আর দেরি করো না, যাও। ইকবাল দ্রুত হাঁটা দিল। বেশ কিছুটা গিয়ে আরও একবার ঘাড় ঘুরিয়ে দেখল, কিন্তু এ কি, লোকটা কোথায় গেল? যেখানে সে বসেছিল সেখানে শুধুই শূন্যতা। নিজের মনেই মাথা নেড়ে আবারও পা বাড়ালো ইকবাল। বুঝতে অসুবিধা হয় না যে এতক্ষণ সেই আগন্তুক মানুষটি আর কেউ নয়, স্বয়ং মাতান্দস্যু। ইকবালের নৌকো মাঝ নদীতে পৌঁছে গেল। ইকবাল দৃষ্টি ফেরাল। সুন্দরী গাঙের ঢেউ ইকবালের নৌকোটা ভাসিয়ে নিয়ে চলল সামনের দিকে। সুন্দরী গাঙে যদি কেউ এখনো তীক্ষ্ণ দৃষ্টি ফেলে, তাহলে হয়তো তার স্রোতে এখনো দেখা যাবে রক্তের ছিটে। তার বুকে এখনো কত শত মানুষের লাশ। বহু বহু বছর আগের নিষ্ঠুর নির্মম ইতিহাস গল্পগাথা হয়ে রয়ে গেছে সেখানে। শুধু সে পাপ আজও সেই সুন্দরী গাঙের চরে অভিশাপ হয়ে রয়ে গেছে কোনো এক ভয়ঙ্কর দস্যুর দীর্ঘশ্বাসে, কোনো এক মায়ের বুক ঠেলে ওঠা কান্নায়। এই গাঙের পথের যাত্রী যদি বাতাসে কান পেতে শোনে, তাহলে শুনতে পাবে কোনো এক মহিলা আজও কান্না ভেজা গলায় আকুতি করে চলেছে। সবাই পালিয়ে যায়, কেউ তো আমার ছেলেটাকে খুঁজে দাও, কেউ তো খুঁজে দাও।